যাক বাবা, ঠিক সময় এসে গেছি। মধুলতাও এখনই এলো বলে। ওই তো সে আসছে। অনেকক্ষণ অপেক্ষা করালাম বুঝি? কি যে বলো মধু, তোমার জন্য যে আমি সারাটা জীবন অপেক্ষা করতে পারি। কতদিন পরে তোমায় দেখছি বলো তো। কি করব বলো, দাদা সবসময় এত কড়া নজরে রাখে যে বেরোতেই পারি না। আজকে দাদার রাজপ্রাসাদে মহারাজের সঙ্গে বৈঠক বসেছে, তাই আজকে একটু ফুরসত পেলাম। আর তোমার দাদার কথা বলো না তো মধু। আমার সঙ্গে যে তার কিসের শত্রুতা বুঝে উঠতে পারি না। আমাকে হেয় করার একটা সুযোগও না সে ছাড়ে না। জানি না গো, আমার কি মনে হয় জানো তো, দাদা তোমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এই যে মহারাজ তোমার কথা শোনেন, তোমাকে মান দেন, দাদা হয়তো সেগুলো পছন্দ করে না। হ্যাঁ গো মধু, তোমার দাদা ভাবেন আস্তা বলে ঘোড়ার দেখাশোনা করা ছেলের এত আধিপত্য কেন থাকবে। তারপরে সেবারে মথুরপুরের মীমাংসার পরে আমি যেন আরো চক্ষুশূল হয়ে গেছি। কেন গো, কি হয়েছিল মথুরপুরে? আমি তো জানি না। আরে তখন মথুরপুরের সঙ্গে সমরগড়ের একদম সম্পর্ক ভালো ছিল না। হঠাৎই ছোটখাটো একটা ভুল বোঝাবুঝির জন্য মথুরপুরের মহারাজ রেগে সমরগড়ের উপরে আক্রমণ করবেন বলে বার্তা পাঠালেন। তোমার দাদা অর্থাৎ সেনাপতি সহ মন্ত্রী পরিষদের সকলে ভাবল এই বুঝি যুদ্ধ লাগলো। আমি মহারাজের কাছে অনুরোধ করেছিলাম একটিবার আমাকে দূত হিসেবে মথুরপুরে পাঠানোর জন্য। তোমার দাদা তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিলেন আমি কেবল সময় নষ্ট করছি, কিন্তু আমি মথুরপুরে গিয়ে সেখানে মহারাজের সঙ্গে কথা বলে মিত্রতার প্রস্তাব দিলে তিনি খুশি হয়ে সম্মতি দেন। বিনা রক্তক্ষরণে এত বড় সমস্যার সমাধান হতেই সকলে খুশি হলেও তোমার দাদার চোখে আমি যেন আরো খারাপ হয়ে যাই। বুঝলাম, তুমি চিন্তা করো না, আজ না হোক কাল দাদা ঠিক আমাদের সম্পর্ক মেনে নেবেন। দেখো কি জানি মধু, আমি তোমাকে হারাতে চাই না, কখনো না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। এখন আমি আসি, হ্যাঁ, আবার দেখা হবে। রাতের অন্ধকারের মধ্যে দুজন ভালোবাসার মানুষ আবার দেখা করার প্রতিশ্রুতি নিয়ে দুজন দুই দিকে চলে যায়। সমরগড় নগরের মহারাজ রঞ্জিত কুমারের আস্তাবলেই ঘোড়া দেখাশোনার কাজ করত অর্জুন। মিশুকে ও হাসি খুশি স্বভাবের অর্জুনকে প্রাসাদের লোকেরা যেমন ভালোবাসত, তেমনি সে ছিল ঘোড়াদের সবচেয়ে আপন। ঘোড়াদের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। এই 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 পাটা উপরে তোল, তারপর একবারে লাফ দে। আরে তোরা বিক্রমকে দেখে শেখ। যেই নিজের নাম শুনেছে অমনি চলে এসেছে। এই জন্যই তো তুই আমার সব থেকে প্রিয় ঘোড়া রে। নে নে, তোরা আরো জোরে ছোটা অভ্যেস কর। ওহে ছোকরা, তুমি হয়তো ভুলে গেছো এটা কোনো সার্কাসের ময়দান নয়, এটা রাজপ্রাসাদের আস্তাবল। আর এখানে সব কসরত শেখানোর কোনো প্রয়োজন নেই। প্রণাম সেনাপতি মহাশয়, ক্ষমা করবেন, কিন্তু আমি সার্কাসের মতন কোনো কসরত শেখাচ্ছি না। আমি তো কেবল প্রশিক্ষণ দিচ্ছিলাম যাতে যুদ্ধের জন্য ওরা তৈরি থাকে। যুদ্ধের তুমি কি বোঝো? হ্যাঁ, বাপের জন্মে ঢাল তরল হাতে রাওনি, আবার যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন উনি। আজ্ঞে, ভুল কিছু করলে আমাকে ক্ষমা করবেন সেনাপতি মহাশয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এই শোনো, আমি এখানে একটু বিশেষ প্রয়োজনে এসেছি। আমার ঘোড়াটা কদিন ধরেই অসুস্থ রয়েছে, তাই আমি এই আস্তাবল থেকে একটা ঘোড়া নিজের ব্যবহারের জন্য নিয়ে যাব, বুঝলে? আপনার ব্যবহারের জন্য এখান থেকে ঘোড়া নিয়ে যাবেন? কেন, তোমার অনুমতি নিতে হবে নাকি? এ মা, ছি ছি, আমি সে কথা বলিনি। আপনি বলুন না কোনটা নেবেন। ভেতর থেকে ওই না না, এই হ্যাঁ, এই সাদা ঘোড়াটা আমি নেব। বিক্রমকে? আপনি বিক্রমকে নিয়ে যাবেন? হ্যাঁ, এটাই আমি নেব। যাও, তুমি গিয়ে ওকে আমার বাড়িতে দিয়ে এসো। এই এত ঘোড়া থাকতে এই সেনাপতি মহাশয় বিক্রমকেই কেন নিল সেটা বুঝলি? কারণ উনি জানেন বিক্রম শুধু আমার প্রিয় ঘোড়া নয়, ও আমার প্রাণ। তাই উনি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিলেন। মন খারাপ করিস না ভাই। কি জানি সেনাপতি মহাশয়ের তোর উপরে এত যে কিসের রাগ আমি বুঝতে পারি না। জানি না ভাই, আমি তো কোনোদিন তাকে কোনো রকম অসম্মান করিনি। যাই হোক,
তার আদেশ তো মানতেই হবে। আমাদের মতো সেবকদের কি বার বলার থাকতে পারে বলতো? তুমি এখানে? আমি তো ভাবতেই পারছি না। ভাবতে তো আমিও পারছি না মধু। তোমার দাদা কেন আমার সঙ্গে এরকম শত্রুতা করছেন? কেন? দাদা আবার কি করেছে? আর এই ঘোড়াটাকে এখানে নিয়ে এলে কেন? তোমার দাদার আদেশে মধু। আমার সব থেকে প্রিয় ঘোড়া বিক্রমকেও আজ তোমার দাদা আমার থেকে ছিনিয়ে নিয়ে এলেন। সে কি? কিন্তু দাদার তো নিজের একটা ঘোড়া রয়েছে। তিনি বললেন সেটা নাকি অসুস্থ হয়েছে, তাই বিক্রমকেই তার চাই। এদিকে বিক্রমকে না দেখলে যে আমার দিনই শুরু হয় না মধু। এত মন খারাপ করো না গো। এতদিন তুমি বিক্রমের খেয়াল রেখেছিলে, আজকে থেকে না হয় আমি বিক্রমের খেয়াল রাখবো। তুমি একদম চিন্তা করো না। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি বিক্রমের খেয়াল রাখবে? এই জন্যই তো তোমাকে এত আমি ভালোবাসি মধু। তাই বুঝি? তাহলে কবে আমাকে নিজের কাছে নিয়ে যাবে বলো? যেদিন তুমি বলবে। আর মধু, বজ্জাত, বদমাস, লম্পট কোথাকার! তোর এত সাহস তুই আমার বাড়িতে এসে আমার বোনের সাথে? তোকে আমি আজকে শেষ করে ফেলবো। ভদ্রভাবে কথা বলুন সেনাপতি মহাশয়। আপনি বারংবার আমাকে অকারণে অপদস্থ করেছেন, আমি কিচ্ছুটি বলিনি। কিন্তু আজকের বলছি, আপনার বোনকে আমি ভালোবাসি। হ্যাঁ দাদা, আমি ওকে খুব ভালোবাসি। আমরা একে অপরকে বিয়ে করতে চাই দাদা। মধু, আর একটা কথা মুখ দিয়ে বের করলে আমি ভুলে যাব তুই আমার বোন। আর তুই একটা মামুলি আস্তাবলের কর্মী, তোর এত দুঃসাহস তুই আমার বোনের দিকে চোখ তুলে তাকাস? আমি আস্তাবলের কর্মী হতে পারি, কিন্তু যুদ্ধবিদ্যা, অস্ত্রচালনা, এমনকি রাজ্যের মন্ত্রণা সভায় পরামর্শ দেওয়ার জন্য আমাকে ডাকা হয়। আমি আপনার বোনের জন্য সব দিক থেকে যোগ্য। যোগ্য? তোর মতো একটা চালচুলোহীন ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দেব? কখনো নয়। মহারাজ দুটো ভালো কথা বলেছেন তো কি ভেবেছিস নিজেকে তুই? দেখুন, আমার কথাটা শুনুন। আমি মধুলতাকে খুব ভালো রাখবো। তুই নিজের মুখে আমার বোনের নাম নিলি? তোকে আমি আজ মেরেই ফেলবো। এটা কি করছেন আপনি? না না, ছেড়ে দাও দাদা, দাদা ওকে ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ি দাদা, ওকে ছেড়ে দাও। ওকে আমি খুব ভালোবাসি দাদা। দাদা সরে যা মধু, সরে যা। আজকে ওকে আমি ওর সঠিক জায়গা দেখিয়ে দেব। আপনার যত ইচ্ছা মারুন, কিন্তু আমি মধুলতাকে ভালোবাসি, আর ওকে আমার থেকে আপনি কেড়ে নিতে পারবেন না। তুমি চুপ করো দাদা। দাদা আমি তোমাকে বলছি, ওকে তুমি ছেড়ে দাও দাদা। আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। শুধু ওকে তুমি ছেড়ে দাও দাদা, তোমার দুটি পায়ে পড়ি। কি বললি? তোর এত বড় আস্পর্ধা? দেখ এবার আমি কি করি। তোকে এমন শাস্তি দেব, গোটা এলাকার লোক দেখে ভয় কাঁপবে আর বুঝবে সেনাপতির বোনের দিকে তাকালে কি পরিণতি হয়। সেনাপতি নিজের ঘোড়ার পেছনে আধমরা অর্জুনকে বেঁধে দিলেন। ঘোড়া যত দৌড়াতে থাকলো, পেছনে পেছনে অর্জুনের নির্জীব শরীরটা ছ্যাঁচড়াতে নিয়ে চলল। তার পিঠ থেকে রক্ত বেরোতে শুরু করল। গ্রামের সকলে এই বিভৎস দৃশ্য দেখে শিউরে উঠল। তারপরে তাকে আস্তাবলে নিয়ে গিয়ে ফেলে একটা লাথি মেরে বলল, এটা হলো তোর যোগ্যতা। এবার বুঝলি তো, তুই একজন সামান্য কর্মী, আর আমি এই রাজ্যের সেনাপতি। এই, কে আছিস? অর্জুন, ওর কি দশা হয়েছে সেনাপতি মশাই? ও বেঁচে আছে তো? চল, একটু চল। খবরদার, ওকে কেউ এক ফোঁটাও জল দিবি না। আমার বোনের দিকে তাকিয়েছিল না? এবার এমন হাল করেছি যে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরে সেনাপতি,
আমি তো তোমারই প্রতীক্ষা করছিলাম। ঘোর বিপদ এসে উপস্থিত হয়েছে সেনাপতি। কুসুমপুর আমাদের উপরে আক্রমণ করতে চলেছে। কি বলছেন কি মহারাজ? সেটাই তো সব থেকে বেশি উদ্বেগের বিষয় সেনাপতি। আমাদের সৈন্যরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি নয়। মহারাজ, কুসুমপুরের সৈন্য দলে সৈন্যের সংখ্যা প্রায় 10,000। তার উপরে ওদের কাছে উন্নত মানের হাতিয়ার ও পরিকল্পনা রয়েছে। তাতে কি হয়েছে মন্ত্রীমশাই? আমরা আমাদের সৈন্যদল নিয়েই তাদের সঙ্গে লড়াই করব। আমাদের সৈন্যরা যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত। সেনাপতি, আপনি কি বলছেন আপনি জানেন? মাত্র 3,000 সৈন্য নিয়ে আমরা কিভাবে ওদের 10,000 সৈন্যের মুখোমুখি হব? এ যে অসম্ভব। মন্ত্রী একদম ঠিক বলেছে। তুমি আবেগী হয়ে বাস্তবকে এড়িয়ে যেতে পারো না সেনাপতি। মহারাজ, একটা কথা ভাবছিলাম। আস্তাবলে একটি ছেলে রয়েছে না, সে তার তুখোড় বুদ্ধির দ্বারা আগেরবার যুদ্ধকে আটকে দিয়েছিল। এবারেও তাকে ডাকলে হয় না? আপনার বিচার সত্যি অদ্ভুত মন্ত্রীমশাই। এখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, শত্রুপক্ষ আক্রমণ করতে চলেছে, আর আপনি বলছেন সেই ছেলেকে ডাকতে? কি আনন্দে! সেনাপতি, তুমি এমন করে কেন বলছো? যদি কোনো উপায় যুদ্ধ আটকানো যায়, তার থেকে ভালো কিছু হতে পারে কি? আর সেই ছেলে সত্যিই বিচক্ষণ। সে যদি কোনো একটা ফন্দি বের করে এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে, তাহলে তো হে সৈন্য, তাকে ডাকো, আস্তাবল থেকে ডাকো। ক্ষমা করবেন মহারাজ, আসলে আসলে আরে কি অদ্ভুত! তাকে ডেকে নিয়ে এসো। কথা শুনতে পাচ্ছ না নাকি? মহারাজ, ওই ছোকরা আসতে পারবে না, কারণ এতক্ষণে সে বেঁচে আছে কিনা সন্দেহ। তার মানে কি হয়েছে তার? আর তুমি জানলে কি করে? কারণ আমি তাকে মেরেছি। চেয়েছিলাম ওকে গলা টিপে খুন করে দিতে, কিন্তু সেটা করতে পারিনি। সেনাপতি, এসব কি বলছো কি তুমি? সে কি করেছে যার জন্য তুমি? সে আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। ওই মামুলি ছেলেটার এত সাহস, ও আমার বোনের দিকে চোখ তুলে দেখলো কি করে? ছি 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 ছি! একজন রাজ সেবক হয়ে তুমি এমন গর্হিত কাজ করলে কি করে সেনাপতি? মহারাজ, এ আপনি কি বলছেন? ও একা তো তোমার বোনকে ভালোবাসেনি, তোমার বোনও ওকে ভালোবেসেছিল। তাকে শাস্তি দিয়েছো। মহারাজ, সেই তো। তোমার বোনের সম্মতি না থাকলে সে কখনো তোমার বোনকে ভালোবাসতে পারতো না। দোষ যদি থাকে সেটা দুজনের, কিন্তু তুমি ব্যক্তিগত শত্রুতা বের করার জন্য এত বড় অন্যায় করেছো। ছি 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 ছি! কিন্তু মহারাজ। চুপ, একদম চুপ! তুমি যা অন্যায় করেছো তা ক্ষমার অযোগ্য। একজন সেনাপতি হওয়ার কোনো অধিকার নেই তোমার। এই বলে মহারাজ মন্ত্রীকে নিয়ে আস্তাবলের দিকে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কয়েকজন লোক অর্জুনকে ঘিরে রয়েছে। তার অবস্থা শোচনীয়। জল, একটু জল। তোমরা কি মানুষ নাকি পশু? এভাবে একজন পড়ে রয়েছে আর তোমরা তাকে জলটুকু দাওনি? ক্ষমা করবেন মহারাজ, সেনাপতি মহাশয় যে অর্জুনকে জল দিতে বারণ করে গেছিলেন। এখনই জল আর ঔষধি নিয়ে এসো। ওই দেখুন মহারাজ, ওর জ্ঞান আছে। অর্জুন, অর্জুন, তুমি জানো আবার আমাদের রাজ্য এক বড় বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। কুসুমপুর রাজ্য আজকালকের মধ্যেই আমাদের রাজ্যকে আক্রমণ করবে। কি বলছেন কি মহারাজ? এ তো ঘোর বিপদ। ওদের সৈন্য সংখ্যা যে প্রায় 10,000। ওই জন্যেই তো তোমার কাছে আসা অর্জুন। আগেরবার তুমি আমাকে, এই রাজ্যকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছিলে। আজও আমরা চাই তুমি একটা উপায় বের করে এই অনর্থকে আটকাও। আপনি তো জানেন মহারাজ, আমি যুদ্ধ একেবারেই পছন্দ করি না। এর ফলে কত নিরপরাধের যে প্রাণ যায় তার নেই ঠিক। আমি যুদ্ধ নয়, শান্তি চাই। আমিও যুদ্ধ চাই না অর্জুন।
এখন তুমি আমাদের একমাত্র ভরসা। তুমি পারবে আমাদের রাজ্যকে রক্ষা করতে। পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। শুধু আমার বিক্রমকে আমার কাছে এনে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই রাজ্যের উপরে কোনো আঁচ আসতে দেব না। কিন্তু তুমি করবেটা কি? মহারাজ, ওর এই অবস্থায় ও কি করবে? আমার কথা শুনুন, আপনি যুদ্ধের ঘোষণা করে দিন। এইভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখানেই তো তোমার সঙ্গে অর্জুনের পার্থক্য সেনাপতি। তুমি দেখছো নিজের স্বার্থ, আর ও দেখছে সকলের স্বার্থ। তোমায় এসব বলে কোনো লাভ নেই। এক্ষুনি গিয়ে অর্জুনের ঘোড়াটাকে নিয়ে এসো। কিন্তু মহারাজ, এটা আমার আদেশ সেনাপতি, যাও। তখন দিনের আলো ফুরিয়ে সন্ধে নামছে। কুসুমপুরের সৈন্যরা তাদের শিবিরের বাইরেই দাঁড়িয়েছিল। একটু এগিয়ে আসতেই দেখা গেল ঘোড়ার পেছনে একটা মানুষ বাঁধা রয়েছে। জল, একটু জল, সৈন্য, একটু জল। সৈন্য, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এই ভিনদেশীকে মনে হয় সমরগড় থেকে বিতাড়িত করা হয়েছে। আস্তে 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 আস্তে। আচ্ছা, তুমি কে? আর তোমার এরকম অবস্থা কে করলো? ছাড়বো না, ওই সমরগড়ের রাজাকে আমি ছাড়বো না। তিনি আমাকে এইভাবে ঘোড়ার পিছনে বেঁধে, কি অসহ্য যন্ত্রণা! কি সমরগড়ের রাজকর্মচারী? এর দ্বারা আমার কাজ হতে পারে। সে কি? কিন্তু কেন? মানে তুমি কি এমন করেছিলে ভাই? আমি মহারাজের আস্তাবলের কর্মী। নিজের অজান্তেই মহারাজের মেয়ে লীলাবতীকে ভালোবেসেছিলাম। সেও আমাকে ভালোবাসে, কিন্তু মহারাজ জানতে পেরে আমাকে সকলের সামনে যাচ্ছে তাই অপমান করে এইভাবে রাজ্য থেকে বের করে দিয়েছেন। আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না ওকে। ছাড়বো তো আমিও না। যদি তুমি আমাদের সাহায্য করো, তাহলে আমাদের সাথে সাথে তোমারও প্রতিশোধ পূরণ হতে পারে ভাই। করব, আমি আপনাদের সব রকম সাহায্য করব। আমি রাজবাড়ির সব কিছু জানি, সেখানের গোপন সুড়ঙ্গ থেকে শুরু করে কোথায় কি রয়েছে সব। কিন্তু শুধু একটি শর্ত। কি শর্ত বলো তো? মহারাজের মেয়ে লীলাবতীর গায়ে যেন একটা আঁচও না আসে। ওকে আমার চাই, ওকে আমার। বেশ তো, হবে, তাই হবে। আমরা কালকেই ওই রাজ্য আক্রমণ করব। কিন্তু এখনো সব খোল নলছে জানি না বলে পরিকল্পনা করছিলাম। কিন্তু আর চিন্তা নেই, আজকে থেকে তুমিও আমাদের সদস্য হলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের এটাই শিবির তো? মহারাজ, সৈন্য সকলে এখানেই রয়েছেন? হ্যাঁ, আমরা সকলেই একসাথে রয়েছি। এবার বরং তুমি যাও। হ্যাঁ, এবার তুমি গিয়ে বিশ্রাম করো। তখন গভীর রাত। দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। একটা তাঁবুতে অর্জুন শুয়েছিল। সে চোখ খুলল। তাঁবু থেকে বেরিয়ে দেখল ওর গোটা শিবির ঘুমে আচ্ছন্ন। কেবল কয়েকজন প্রহরী পাহারা দিচ্ছে। অর্জুন খুব সন্তর্পণে শিবিরের অস্ত্রাগারের দিকে চলতে শুরু করল। অস্ত্রাগারের সৈনিক তখন ঘুমিয়ে। অর্জুন সেই কক্ষে প্রবেশ করে দেখল একপাশে বারুদের ঢের পড়ে রয়েছে। সে সেই বারুদ নিয়ে শিবিরের চারধারে ছড়িয়ে দিল। আমার বিক্রম, সে তো ভেতরে আস্তাবলেই রয়েছে। কালকেই তো সৈন্যরা ওকে আস্তাবলে বেঁধে রেখেছিল। সর্বনাশ! অর্জুন, এটা তুমি কি করতে যাচ্ছিলে? ভেতরে তো আগুন জ্বলছে। আমার বিক্রমকে নিয়ে আসতে হবে। আমার বিক্রম ভেতরে রয়েছে। অর্জুন, শান্ত হও,
এখন ভিতরে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। নিজেকে সামলাও অর্জুন। আমার বিক্রম, আমার জন্য ওর মৃত্যু হলো। বিক্রম। আজকের রাজসভায় আমি আমাদের জয়ের সমস্ত কৃতিত্ব অর্জুনকে দিতে চাই। তার চতুরতার জন্য আমাদের রাজ্য অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এটা আমার কর্তব্য মহারাজ। অর্জুন, আমি স্থির করেছি এবার থেকে তুমি আমাদের রাজ্যের সেনাপতির পদ অলঙ্কৃত করবে, কারণ তোমার মতো বীর, সামর্থ্যবান ও বুদ্ধিমান যোদ্ধা সত্যি খুবই বিরল। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য মহারাজ, কিন্তু আমি এই পদ গ্রহণ করতে পারবো না। আমি একজন সাধারণ ছেলে, পশুদের নিয়েই আমার সংসার। বিক্রমকে হারিয়ে যেন ওদের প্রতি টান আরো বেড়ে গেছে আমার। কিন্তু অর্জুন মহারাজ, সেনাপতি মশাই আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আর ওই পদের যোগ্য। তাহলে তুমি কি চাও সেটা বলো মহারাজ। সত্যি যদি আমার কিছু চাওয়ার থাকে সেটা হলো মধুলতা। আমি ওকে খুব ভালোবাসি মহারাজ, ওকে বিয়ে করতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন, আগামী ফাল্গুন মাসে আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব। কে সেনাপতি, এবারে নিশ্চয়ই তোমার আপত্তি নেই? আমাকে আর লজ্জা দেবেন না মহারাজ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। অর্জুন, অর্জুন আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দেব।